নমস্কার। জব সিকার একাডেমির পক্ষ থেকে আবার তোমাদের সকলকে আবার নতুন করে অভিনন্দন। দেখো, আমরা বলেছিলাম টাইম টু টাইম আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আবার হাজির হব। তো আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আমাদের প্রসেসটা হচ্ছে সেম প্রসেস। আমরা কিন্তু এখন কোশ্চেন অ্যানালাইসিসের দিকে চলছি, আমরা এগোচ্ছি। নেক্সট টাইমে আমরা কিন্তু তোমাদের প্রতিটি টপিক ধরে ধরে বিশ্লেষণমূলক ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, আজকে আমরা সেট টু প্র্যাকটিস করব। এর আগের দিনে আমরা সেট ওয়ান করেছিলাম, আজকে আমরা অবশ্যই সেট টু করবো। তোমাদের আজকে একটা বিশেষ একটা নতুনত্ব আমি করেছি। তো তোমাদের আমি 15টা কোশ্চেন অ্যানালাইজ করব। এর মধ্যে তোমাদের জন্য 2 কি 3টে কোশ্চেন দেবো, তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? এটা আশা করি আমার দিক থেকে একটু সুবিধা হবে। তার কারণ হচ্ছে আমি চাইবো তোমরা কতটা এই বিষয়ে তোমরা জানতে পারলে বা জ্ঞান অর্জন করতে পারলে। এটা আমাদের কিন্তু প্রতি ক্লাসে আমি চেষ্টা করবো কিছু কিছু নতুনত্ব তোমাদের জন্য নিয়ে আসা, যাতে করে তোমাদের জিনিসটা আরো বেশি অ্যাকুইজিশনটা হয়। ওকে, চলো আমরা কিন্তু তাহলে নতুন একটা ক্লাস শুরু করছি। প্রথম কোশ্চেন দেখো, কি লেখা আছে? জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি বলেছে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? আমরা এই জিনিসটা সম্বন্ধে কোথায় পরিচিত যদি জানো, তোমরা হয়তো প্রত্যেকে পড়েছো। জেডপিডি জিনিসটা কোথায় আছে? আমরা কালকেই পড়েছিলাম যে ভাইগোটস্কির যে তত্ত্ব, ভাইগোটস্কির যে তত্ত্ব আছে সেই তত্ত্বটা কি সামাজিক সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, তাই তো? সামাজিক সাংস্কৃতিক এই তত্ত্বে এই জেডপিডি কনসেপ্টটা কিন্তু আছে, তাই তো? এই জেডপিডি কনসেপ্টটা আছে। তাহলে জেডপিডিটার পুরো ফর্ম এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে অন্যভাবে। এখানে কি প্রশ্নটা দিয়েছে ভালো করে বুঝবে। কি বলেছে? শিশু একাই যা কাজ করতে পারে, শিশু যা কখনোই করতে পারে না, শিশু দক্ষ ব্যক্তির সহায়তায় শিশু যা করতে পারে কিন্তু একা পারে না, শুধুমাত্র শ্রেণীকক্ষের শিক্ষা। জিনিসটা কি ভালো করে তোমাদের জিনিসটা বুঝতে হবে কি বলতে চেয়েছে। প্রথমে জেডপিডির বাংলাটা কি আছে ভালো করে দেখো তো। বাংলাটা করে কি হয়? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে বাংলার নৈকট্য বিকাশের সীমা। কি বললাম? নৈকট্য বিকাশের সীমা। এটা তোমাদের বাংলায় দিতে পারে, ইংলিশটা না দিয়ে, তখন যেন তোমাদের ঘাবড়ে যাও না কেউ, ঠিক আছে? সেই জিনিসটা কি হচ্ছে এখানে? অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, যখন কোনো শিক্ষার্থী কি করবে, কোনো সমস্যা কারোর সাহায্য ছাড়াই নিজেরাই করতে পারবে। কি বললাম? নৈকট্য বিকাশের সীমা বা জোন হচ্ছে যে শিক্ষার্থী কারো সাহায্য ছাড়া যখন কোনো প্রবলেম নিজেরাই সলভ করতে পারবে, সেটাকে তখন আমরা বলবো নৈকট্য বিকাশের সীমা, ঠিক আছে? আর আছে যেখানে শিক্ষার্থীরা আর একটা দুটো পার্ট আছে, একটা যে প্রকৃত বিকাশের ক্ষেত্রে আর বিকাশের বাইরের অঞ্চল, এটা হচ্ছে কিন্তু বিকাশের মধ্যের অঞ্চল, ঠিক আছে? আর একটা বিকাশের বাইরের অঞ্চলটা কি, যেখানে শিক্ষার্থীরা অন্য বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারবে না, তাই তো? এখানে কি বলেছে? দক্ষ ব্যক্তির সহায়তায় যা শিশুরা করতে পারে কিন্তু একা পারে না, ঠিক আছে? তার মানে হচ্ছে যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে শিশুরা নিজেরাই নিজে থেকে সমস্যা সমাধান করতে পারে না, কিন্তু কারোর সাহায্যে সেটাকে সে সাহায্যে সমাধান করতে পারে, সেটা কি বলছে? জোন অফ প্রক্সিমালের পুরো অর্থটার পুরো শব্দটার অর্থ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানের মধ্যে কোন অপশনটা হওয়াটা বাঞ্ছনীয়? তোমরা তাহলে মানে সংজ্ঞাটা বুঝতে যখন পারলে জেডপিডি যে যে অঞ্চলে শিশুটার সমস্যা, যে অঞ্চল মানে কোন জিনিসটাকে বলতে চাইছে। ধরে নাও তোমার ক্লাসে একটা ছেলে ম্যাথ পড়ছে বা স্যার ম্যাথ করাচ্ছে, ম্যাথে সে 3টে স্টেপ করলো, চতুর্থ স্টেপটা সে আর করতে পারছে, তাহলে ওই চতুর্থ স্টেপটাকে একটা একটা অঞ্চল ধরবো আমরা। কি বললাম? সেই স্টেপটা হচ্ছে একটা অঞ্চল ধরবো, সেই অঞ্চলটাকে যখন করতে পারবে না তখন সে যোগ্য ব্যক্তি বা শিক্ষক মশাই সাহায্য করার চেষ্টা করতে পারবে। সেই প্রসেসটাকে বলছি আমরা জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তার নিচের কোনটা সঠিক উত্তর হবে বলে তোমাদের মনে হচ্ছে বলো? শিশু একাই কাজ করতে পারে না, শিশু কখনই করতে পারে না না, দক্ষ ব্যক্তির সহায়তায় শিশু করতে পারে কিন্তু একা পারে না, আর শুধুমাত্র শ্রেণীকক্ষের শিক্ষা না, সেটাও নাও হতে পারে। সঠিক উত্তর সি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো জেডপিডি ব্যাপারটা। ওকে, আচ্ছা, নেক্সট আছে কি, ব্রুনারের স্ক্যাফোল্ডিং ধারণাটি মূলত কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখো, ভাইগটস্কির তত্ত্বের সঙ্গে কিন্তু এটা যুক্ত। তাহলে ভাইগটস্কির দুটো জিনিস এখানে, 3টে জিনিস মেন কাজ করবে ভাইগটস্কির তত্ত্বে। একটা জেডপিডি, স্ক্যাফোল্ডিং, আর একটা হচ্ছে এমকেও।
এই তিনটে তত্ত্ব কিন্তু ভাইগোটস্কির তত্ত্বে কাজ করছে, ঠিক আছে? অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক তত্ত্বে এই তিনটে কিন্তু চরমভাবে কাজ করছে। কি বললাম বোঝা গেল? তাহলে কোন জিনিসটা আছে, স্ক্যাফোল্ডিং এর ধারণাটি মূলত কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? ব্রুনারের স্ক্যাফোল্ডিং। অ্যাকচুয়ালি দেখো, স্ক্যাফোল্ডিং ধারণা কিন্তু ভাইগোটস্কির তত্ত্বে আছে, কিন্তু এটাকে জনপ্রিয়তা বা এটাকে মূল ধারণাটাকে পরিপূর্ণতা লাভ করেছিল কিন্তু ব্রুনার। এইটা কিন্তু মাথায়, এটা যেন গুলিয়ে না যায়। হ্যাঁ, স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিং সব জিনিসটা ব্যাপারটা জানতে হবে তোমাদের। স্ক্যাফোল্ডিংটাও ঠিক একই টাইপের। সেখানে বলছে শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে কোনো ধরনের সাহায্য প্রদান হয়। কি বললাম? শিখন ও সমস্যা। শিখন মানে আমি অনেকবার বলেছি শিখন কালকে, সরি, আমরা এর আগের ক্লাসে। শিখন ব্যাপারটা কি? শিখন হচ্ছে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, তাই তো? আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে শিখন এবং সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যখন যে ধরনের সাহায্য প্রদান করা হয় সেটা কিন্তু স্ক্যাফোল্ডিং। এটা হচ্ছে এক প্রকার সাহায্য করা, ঠিক আছে? তাহলে তাহলে স্ক্যাফোল্ডিং জিনিসটা বলেও দিলাম এবং বুঝিয়েও দিলাম, এবং স্ক্যাফোল্ডিংটা ভাইগোটস্কির মধ্যে সেটাও বলে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমাদের পক্ষে এটা করা খুবই সোজা। পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব না, ভাইগোটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব না, থর্নডাইকের ট্রায়াল এর তত্ত্ব এটাও না। অর্থাৎ এই ধারণাটা এখানে প্রত্যেকটা কিন্তু শিখনের তত্ত্ব, দুটো নিচেরটা শিখনের তত্ত্ব, এটা জ্ঞানীয় বিকাশের তত্ত্ব। আর সমাজ সাংস্কৃতিক তত্ত্ব একমাত্র ভাইগোটস্কি তত্ত্ব, যে তত্ত্বের সঙ্গে বুনারের এই স্ক্যাফোল্ডিং শব্দটা যুক্ত আছে। তাহলে বোঝা গেল জেটভিডি, স্ক্যাফোল্ডিং, এমকিও তিনটে ধারণার সঙ্গে ভাইগোটস্কি তত্ত্ব যুক্ত আছে। ব্রুনার কিন্তু এই ধারণাটার মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং এটাকে গঠন করেছিলেন। তাই এটা কিন্তু ব্রুনারের এই তত্ত্বটা কিন্তু এখানে ভাইগোটস্কি তত্ত্বের সঙ্গে যুক্ত। জিনিসটা বোঝা গেল দুটো কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ভালো কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা কিন্তু আমি বলবো না, এই কোশ্চেনটা আমি আগের দিনের ক্লাসটা তোমরা যারা ভালো করে ফলো করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছে। পিয়াজের আমরা জ্ঞানীয় বিকাশ তত্ত্ব এই মাত্র যেটা বললাম, পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব আছে। সেই জ্ঞানীয় বিকাশ তত্ত্বের চারটে স্তর আছে। সেটা আমি আগের যে ভিডিওটা তোমরা যদি দেখে থাকো সেখানে তোমরা দেখতে পাবে। সেই চারটি স্তর আমি বলেছিলাম, সেন্সরি মোটর স্টেজ, তাই তো? তারপরে তোমার আছে প্রি অপারেশনাল স্টেজ, আর কি আছে? আর আছে তোমার অপারেশনাল স্টেজ, আর আছে কংক্রিট অপারেশনাল স্টেজ, তাই তো? তাহলে এখানে একটা বৈশিষ্ট্য দিকে কোশ্চেন তোমাদের, আগের দিনের ক্লাসে কিন্তু তোমরা দেখেছো আমি প্রতিটা স্টেজের কি করেছি, বয়স থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। প্রতিটা স্টেজের নাম জানতে চেয়েছে কখনো কখনো কোনো কোশ্চেনে, কখনো কখনো কোনো কোশ্চেনে। আজকে যে কোশ্চেনটা সেখানে কিন্তু একটা স্টেজের বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে। কোন স্টেজ বলছে? সেন্সরি মোটর স্টেজের প্রধান বৈশিষ্ট্য কোনটা, নিচের কোনটা হবে? কনজারভেশন, ইকোসেন্ট্রিজম, হাইপোথেটিক্যাল থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং। ভালো করে বুঝে তোমাদের করতে হবে। তাহলে দেখো, আমরা আগে ভিডিওটা দেখবে, এই কনজারভেশনের কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা কিন্তু ছিল। সেখানে আমরা কি করেছি, কনজারভেশন একটা বৈশিষ্ট্যটা ছিল সাধারণত কোন স্টেজে বৈশিষ্ট্য তোমরা অবশ্যই প্রত্যেকে অনুমান করতে পারছো। কনজারভেশন এই কনসেপ্টটা কিন্তু সেন্সরি মোটর স্টেজের মধ্যে কি পড়বে? না, এই কনজারভেশন কনসেপ্টটা কিন্তু অপারেশনাল স্টেজ। হাইপোথিঙ্কিংটা কিসের? আর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা হাইপোথিঙ্কিং, যেটা হাইপোথিঙ্কিংটা কিন্তু এই দুটো সম্ভবত কংক্রিট। কি বললাম? হাইপোথিঙ্কিং, না, হাইপোথিঙ্কিংটা হচ্ছে তোমার কংক্রিট বা ফর্মাল। এটা হচ্ছে ফর্মাল, FORMAL, ফর্মাল অপারেশন। ফর্মাল অপারেশনাল স্টেজ। কি বললাম? হাইপোথিঙ্কিং, এথিক্যাল থিঙ্কিংটা কিন্তু অপারেশনাল স্টেজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? আর একটা কি বললাম? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা কোন স্টেজের বৈশিষ্ট্য? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটাও কিন্তু তোমার এই স্টেজের মধ্যেই বৈশিষ্ট্য, যেখানে তোমার কিন্তু বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারছে, এই স্টেজেরই কিন্তু বৈশিষ্ট্য। তার বলে বাকি হলো কি? ইকোসেন্ট্রিজম, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা, যেটার বয়স হচ্ছে 0 থেকে 2 বছর বয়সে কিন্তু এই আত্মকেন্দ্রিকতা, সবটাই আমার জিনিস আমার জিনিস, এই মানসিকতা কিন্তু সেন্সরি মোটর স্টেজে প্রথম লক্ষ্য করা যায়। তাহলে প্রধান বৈশিষ্ট্য কি হলো? ইকোসেন্ট্রিজম ইজ দ্য রাইট আনসার। সরি, আমি তো তোমাদের বলেই দিলাম। নেক্সট স্টেজটা কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? চলো। আচ্ছা,
এখানে একটা খুব ভালো একটা কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নিম্নলিখিত ব্লুম রিভাইজ ট্যাক্সোনমি। আচ্ছা, ব্লুমের ট্যাক্সোনমি তোমাদের নিশ্চয়ই সিলেবাসে আছে, তোমরা জানো এবং তোমরা হয়তো পড়েওছো, প্রত্যেকে পড়েছো। ব্লুম ট্যাক্সোনমি একটা তোমার ট্যাক্সোনমি, ট্যাক্সিস থেকে এসেছে ট্যাক্সোনমি। ব্লুম দুটো ট্যাক্সোনমির কথা বলেছিলেন, রিভাইজ একটা আছে আর একটা প্রথমে ছিল। তার যেই হায়ারকি ছিল, সেই হায়ারকির দুটো চাহিদা ছিল, একটা হচ্ছে 1956 সালে আর রিভাইজটা হয় 2001 সালে। কি বললাম বোঝা গেছে? একটা 1956 সালে আর একটা হচ্ছে 2001 সালে হয়। এখানে তোমার 5টা স্টেজ ছিল, ঠিক আছে, এদিকেও 5টা স্টেজ ছিল। প্রথম 1956 সালে ব্লুম যে হায়ারকিটা করেন সেখানে তোমার কিন্তু 5টা কিছু কিছু স্টেপ ছিল। একটা ছিল ইভ্যালুয়েশন, প্রথম স্টেজে ছিল ইভ্যালুয়েশন, ভালো করে তোমরা বুঝবে। সেকেন্ড স্টেজে কি ছিল? সিনথেসিস। 3 নম্বর স্টেজে কি ছিল? অ্যানালাইসিস। 4 নম্বর স্টেজে কি ছিল? কম্প্রিহেনশন। আর শেষ স্টেজে ছিল নলেজ। প্রথম স্টেজ ইভ্যালুয়েশন, সেকেন্ড স্টেজ সিনথেসিস, তৃতীয় স্টেজ অ্যানালাইসিস, তারপরে যে কম্প্রিহেনশন, তারপরে হচ্ছে নলেজ। তিনি কিন্তু এই যে 2001 সালে যে নতুন যিনি রিভাইজ, এই যে রিভাইজ কথাটা বলা আছে এখানে কিন্তু ভালো করে তোমাদের প্রত্যেকে বুঝতে হবে। এখানে প্রথমে কি চিহ্ন লিখ করলেন? ক্রিয়েট, ভালো করে বুঝবে। 2 নম্বরে তুমি কি করলেন? ইভ্যালুয়েট, EVALUT। 3 নম্বর তিনি করেছেন কি? অ্যানালাইজ, ANALAZIE। 4 নম্বর কি করেছেন তিনি? অ্যাপ্লাই। আর আচ্ছা, এটা হচ্ছে অ্যানালাইজ অ্যাপ্লাই হবে, এটা এটা একটা। তার 4 নম্বরে আছে আন্ডারস্ট্যান্ড, শেষে আছে রিমেম্বার। তাহলে দেখো, রিভাইজ মানে সেকেন্ডটা যেটা করেছেন, প্রথমে ছিল ইভ্যালুয়েশন 1956 সালে যেটা করেছিলেন, এখন যেটা করেছেন সেটা হচ্ছে ক্রিয়েট, CREAT, ক্রিয়েট, ঠিক আছে। তার মানে রিভাইজের সর্বোচ্চ স্তরে কি আছে? সর্বোচ্চ স্তরে দেখো ক্রিয়েট আছে, সঠিক উত্তর হবে ক্রিয়েট। বাকিগুলো দেখো ইভলিউশনের পরে। এটার সঙ্গে পার্থক্য হচ্ছে এটা নাউন ফর্ম, এটা সব ভার্ব ফর্ম, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা পড়েছো আগেও। তার মানে এটা কি হচ্ছে? ক্রিয়েটটা হচ্ছে দেখো রিভাইজের প্রথম। তোমাকে যদি বলছো ফার্স্ট তিনি যে প্রথম যেটা করেছেন তার সর্বোচ্চ স্তর, তখন কিন্তু এটা ইভ্যালুয়েশন হবে, ঠিক আছে, ইভ্যালুয়েশনটা। এটা কিন্তু মাথা রেখে দিতে হবে, এটা কিন্তু গুলিয়ে যাবে, রিভাইজ বলেছে বলে এটা হলো ক্রিয়েট, ঠিক আছে, বাকিগুলো কিন্তু একটাও হবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট স্টেজ, রিডনেস অফ লার্নিং। আচ্ছা, এটা কার তত্ত্ব আমরা তো জানবো। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি, ধারণার সর্বাধিক গুরুত্ব কে দিয়েছিলেন? স্কিনার। এটা কিন্তু শিখনের তত্ত্ব, আমি একটা এক্সাম্পল দিলাম, এটা শিখনের তত্ত্ব, হ্যাঁ, শিখনের তত্ত্ব। স্কিনার, থন্ডাইক, ব্রুনার, কোহলার, ঠিক আছে, একদম এরা প্রত্যেকেই শিখনের তত্ত্বের উপর আলোচনা করেছেন। এই তত্ত্বটার ধারণাটা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন যে ব্যক্তি, সেই ব্যক্তির নামটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমরা অবশ্যই উত্তরটা পারবে, আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। এই মানে রিডনেস অফ লার্নিং এর ওই ব্যক্তিটির আরো দুটো তত্ত্ব আছে একই সঙ্গে, তার নাম আমি লিখে দিচ্ছি। ল অফ ইফেক্ট, EFFECT। 3 নম্বর হচ্ছে ল অফ এক্সারসাইজ। কি বললাম? ল অফ ইফেক্ট আর ল অফ এক্সারসাইজ। এই ব্যক্তিটার আরো দুটো কনসেপ্ট ছিল, ল অফ ইফেক্ট আর ল অফ ইফেক্ট। প্রত্যেকটাই কিন্তু এস আর আর বন্ধনের সঙ্গে সংযুক্ত। স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, কি বললাম? উদ্দীপক এবং প্রতিক্রিয়া। স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, বোঝা গেল কি বললাম? তাহলে এই উত্তরটা তোমরা কিন্তু কমন, আমি কিন্তু অনেক হিন্টস দিয়ে দিলাম, আমি কিন্তু তোমাদের প্রচুর হিন্টস দিলাম, তোমরা কিন্তু এই উত্তরটা আমাকে সঠিক উত্তরটা জানাবে কমেন্ট বক্সে। ওকে, চলো এবার চলে এসো, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝায়, অর্থাৎ আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন জানতে হবে, ইনসাইড লার্নিং। অ্যাকচুয়ালি দেখো, এটা এটা খুব পেডালজিক্যাল অ্যানালাইসিস কোশ্চেন, এটা কোনো তথ্যমূলক কোশ্চেন বলে আমার মনে হয় না। ইনসাইড লার্নিং
মানে কি অন্তর্দৃষ্টি, মানে আমরা প্রত্যেক ক্ষেত্রে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, একটা বাহ্যিক অর্থ থাকে, তো বিভিন্ন বিষয় থাকে, দেখবে এটা তোমরা নিশ্চয়ই পড়াশোনার সময় লক্ষ্য করেছো। অন্তর্নিহিত মানে কি একদম নিজের ভেতর থেকে নিজের বোধ বুদ্ধি, নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তোমাকে সেই জিনিসটা সম্বন্ধে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা। আর বহির্দৃষ্টি বলতে কি তোমাকে তথ্য দেওয়া থাকবে, তোমাকে সঠিক তথ্যটা নির্বাচন করতে হবে, ঠিক আছে। এটা যে বহির্দৃষ্টি অন্তর্দৃষ্টির মধ্যে পার্থক্য। শিখনের ক্ষেত্রে কি বলছে, ধাপে ধাপে শেখা, আকস্মিকভাবে সমস্যার সমাধান করে খুঁজে পাওয়া, কেবল মুখস্থ করে শেখা, না পুনর্মূল্যায়নের মাধ্যমে শেখা, কোনটা হবে সঠিক আনসার? কি বলেছে ভালো করে বোঝো। ধাপে ধাপে শেখা, না আকস্মিকভাবে সমস্যা সমাধান করে মাধ্যমে শেখা, না কেবল মুখস্থ করা, না পুনর্বলনের মাধ্যমে শেখা। রিইনফোর্সমেন্ট যেটাকে বলা, রিইনফোর্স, পুনর্বলনের কথা হচ্ছে রিইনফোর্সমেন্ট। অ্যাকচুয়ালি তোমার অন্তর্দৃষ্টির বিচার বুদ্ধি, বিবেক, তোমার যৌক্তিকতা কখন তোমার প্রমাণিত হয়? মুখস্থের মাধ্যমে নয়, বা স্টেপ বাই স্টেপ নয়। তোমার উপস্থিত বুদ্ধির প্রাচুর্য, তোমার বিচার বিবেচনা, তোমার লজিক্যাল থিঙ্কিং পাওয়ার কতটা, সেটা কিন্তু আকস্মিকভাবে যখন কোনো সমস্যা তোমার থাকবে, তুমি তৎক্ষণাৎ সেই সমস্যা যখন তুমি সমাধান করতে পারবে নিজের উপস্থিত বিচার বুদ্ধি দিয়ে, তখন সেটাকে আমরা বলবো অন্তর্দৃষ্টিমূলক শিখন। বোঝা গেল? তাহলে সঠিক উত্তরটা কি হবে? বি ইজ দ্য রাইট আনসার। ওকে। আচ্ছা, নিচের কোনটি ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য নয় বলেছে, কিন্তু এটা কিন্তু ভালো করে কোশ্চেনটা দেখো, নয় এইটা কিন্তু বুঝতে হবে। বৈশিষ্ট্য এক, বৈশিষ্ট্য নয় এক, এইখানে কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝে তোমাদের করতে হবে। হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থীদের ফিডব্যাক প্রদান, শুধুমাত্র গ্রেড নির্ধারণ, শিক্ষণ উন্নতি করা। এই কোশ্চেনটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন। আমি কি এটা তোমাদের জন্য রাখতে পারি? এটা কিন্তু খুব একদম পেডালজিক্যাল কোশ্চেন এবং খুব বুদ্ধি সম্পন্ন কোশ্চেন। আমরা কিন্তু এটা তোমাদের জন্য রেখে দিলাম, আমি কিন্তু তোমাকে ব্যাখ্যাটা করে দিচ্ছি, ঠিক আছে। কি বলছে, প্রথমে বলে দিই ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের মূল্যায়ন নয়, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট আছে আর একটা কি সাবমেটিভ অ্যাসেসমেন্ট, দুটো মূল্যায়ন। ফরমেটিভ অ্যাসেসমেন্টে কখন হয়? ফরমেটিভ অ্যাসেসমেন্টে হয় তোমার তৎক্ষণাৎ ইমিডিয়েট রিয়াকশন পাওয়া যাবে কাজ করার সাথে সাথে, অর্থাৎ তুমি ক্লাসরুমে প্রতিদিনের ক্লাসের যে তোমার ফিডব্যাক, সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। আর সাবমেটিভ মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তোমার যে সামগ্রিক মূল্যায়ন, সেটাকে হচ্ছে আমার সাবমেটিভ মূল্যায়ন, তাই তো? তাহলে তোমাকে আমি হিন্টস দিয়ে দিলাম, তোমরা তাহলে কি করবে, যে বৈশিষ্ট্য নয় বলে, তার মানে কি একটি মাত্র উত্তর নয় হবে, তার বাকি সবগুলোই কিন্তু ফরম্যাটিভ মূল্যায়নের ক্ষেত্রে তোমরা কাজ করবে, সমস্ত বৈশিষ্ট্য। হ্যাঁ, কোনটা সব, একটি বৈশিষ্ট্য কিন্তু কাজ করবে না। এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা ফরম্যাটিভ মূল্যায়নের মধ্যে কাজ করবে না, সেটা তোমরা খুঁজে কমেন্ট বক্সে লিখবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা হিন্টসটা বুঝতে পেরেছো, ফরম্যাটিভ এবং সাবমেটিভ মূল্যায়ন ব্যাপারটা। চলো নেক্সট। এবার হচ্ছে স্পাইরাল কারিকুলামের ধারণাটি প্রবক্তা কে করেছেন, ভালো করে বুঝবে। অথবা যে স্পাইরাল কারিকুলাম মানে কি, পাঠ্যক্রম, তাই তো? কোনো বিষয় আমাদের তো একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসটা আমরা, সেটাকে আমরা পাঠ্যক্রম বলতে পারি, ঠিক আছে। স্পাইরাল কারিকুলাম ব্যাপারটা কি সেটা আমাকে দেখো, আমাদের কো কারিকুলাম আছে, মানে সহ পাঠ্যক্রমিক কার্যবলী যেটাকে বলা হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটি, হ্যাঁ, কো কারিকুলাম। আবার আছে তোমার স্পাইরাল কারিকুলাম। কো কারিকুলাম মানে সহ পাঠ্যক্রম, শুধুমাত্র তুমি পাঠ্য বিষয়ের বাদেও অন্য কিছু শিখবে। আর স্পাইরাল ব্যাপারটা কি? স্পাইরাল ব্যাপারটা হচ্ছে একই বিষয় যখন তোমার কি বলবো, আহ, বুঝতে পারবে না কোনো বিষয়, হয়তো জটিল কোনো বিষয়, সেই বিষয়টাকে তোমাকে যখন স্টেপ বাই স্টেপ কোনো একটা বড় বিষয়কে তোমার 6টা কি 7টি স্টেপ বাই স্টেপ তুমি যখন শিখছো বা শেখানো হচ্ছে তোমাকে, সেই ধারণাটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম, ঠিক আছে। এই ধারণাটার একমাত্র জনক ছিলেন কিন্তু তোমার নামটা খুবই জানো, হ্যাঁ, পিয়াজের নয়, কেন পিয়াজের অ্যাকচুয়ালি এই ধরনের কনসেপ্টগুলো দিয়ে তিনি জ্ঞানমূলক বিকাশের কথা উত্তর করেছেন। জন ডিউ হবে না এবং গ্যাগনে হবে না, সঠিক উত্তর হবে জেরেমি ব্রুনার, ঠিক আছে, সঠিক উত্তর জেরেমি ব্রুনারের। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন বুদ্ধি নিজের অনুভূতি ও আবেগ বোঝার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, নিজের অনুভূতি ও আবেগকে বুঝবে কোন বুদ্ধি, ঠিক আছে। নিজের অনুভূতি ও আবেগকে বুঝবে। দেখো, বুদ্ধির তো অনেক রকমের তত্ত্ব আছে, কালকে আমি জিনিসটা এর আগের ক্লাসে আমরা কিন্তু জিনিসটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। স্টান আছে, থন্ডাইক আছে, তোমার কোহলবার্গ আছে, বার্ট আছে, কার্টাল আছে, বিভিন্ন ব্যক্তি বুদ্ধির উপর তার তত্ত্বটা প্রয়োগ করেছেন এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা তত্ত্ব আছে, ঠিক আছে। তো আম, আহ, এখানে কি বলেছে, নিজের বুদ্ধি আবেগ, হ্যাঁ, গার্ডেনার আছে। তো এখানে
এই তত্ত্বটা আমি বলে দিই কোন মানে নিজের অনুভূতি আবেগ বোঝার সঙ্গে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে গার্ডেনারের একটা তত্ত্ব। গার্ডেনারের তো প্রথমে তো তিনি 7টা ধাপ দিয়েছিলেন, তারপরে তো আরো 2টো করেছিলেন। তো সেক্ষেত্রে গার্ডেনারের যে তত্ত্বগুলো কি ছিল, একটা ছিল ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, দুটো একই হয়ে গেছে, যাই হোক। বডি কিনদেস ইন্টেলিজেন্স, স্পাইটাল ইন্টেলিজেন্স, মানে এটা কি হচ্ছে, মানে তোমার শারীরিক বুদ্ধি, শরীর থেকে যে সমস্ত বুদ্ধিগুলো হয়, আধ্যাত্মিক বুদ্ধি হতে পারে। আর একটা তোমার কি হচ্ছে, যেটা হচ্ছে নিজের অনুভূতি আবেগকে বোঝার জন্য কি একটা যে বুদ্ধি, তার নাম হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। নিজের আবেগ অনুভূতিকে বোঝার ক্ষমতা বা বোঝার আর নিজের আবেগ অনুভূতির সঙ্গে যে বুদ্ধিটা সম্পর্কিত, সেটার মধ্যে এই দুটোই হবে রাইট আনসার। এ এবং বি ইজ দ্য রাইট আনসার। বুঝে গেল? এটা ডবল হয়ে গেছে, তা দুটো হবে না। আচ্ছা, নেক্সট। ইনক্লুসিভ ক্লাসরুমের একজন শিক্ষক প্রথমে কি করবেন? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু তোমার জন্য, তোমাদের জন্য। আমি 3টে কোশ্চেন বলেছি, তোমাদের জন্য রেখেছি। কেন? আমি আগের ক্লাসে দেখবে আমি ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা করেছি। ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা করেছি, ইনক্লুসিভ এডুকেশন কি, কেন, সব ব্যাখ্যা করেছি, তাই তো? তোমরা আজকে যে কোশ্চেনটা একটুখানি গণ্য রাখো, এখানে শিক্ষকের ভূমিকাটা কি, এখানে কি বলেছে, একজন শিক্ষকের কি ভূমিকা হতে পারে, একটা ইনক্লুসিভ শ্রেণীকক্ষে শিক্ষকের কি ভূমিকা হতে পারে। তিনি কি বলেছেন, সব শিক্ষার্থীকে একইভাবে শেখাবেন, শুধুমাত্র মেধাবীদের গুরুত্ব দেবেন, শিক্ষার্থীদের বৈচিত্র্য চাহিদাকে গুরুত্ব দেবেন, না দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বসাবেন। কিন্তু অ্যাকচুয়ালি এইটা হবে কি করে, আমরা দুর্বল শিক্ষার্থীর প্রশ্নটা আসবে কি করে, আমরা তো জানি তারা দুর্বল, সেই জন্য তো ইনক্লুসিভ এডুকেশন, সব ধরনের শিক্ষার্থী থাকবে, সেটাই তো ইনক্লুসিভ এডুকেশন, তাই না? তাহলে এই ব্যাপারটা একদমই আসছে না, দুর্বল তো, আর শ্রেণীকক্ষটার নামই তো হচ্ছে ইনক্লুসিভ, দুর্বল থাকবে, সবল থাকবে, সবাই থাকবে, তাই না? তাহলে আমি একটাও তোমাদের হিন্টস দিলাম, এইটা হবে না, বাকিটা কিন্তু তোমরা করবে। এটা কিন্তু তোমাদের জন্য কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? 15টার মধ্যে 3টে কোশ্চেন তোমাদের জন্য, আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম কি কিভাবে হতে পারে, ইনক্লুসিভ এডুকেশনটা কি, ইনক্লুসিভ ক্লাসরুমটা কি, যেখানে সমস্ত ধরনের শিশুরা, সমস্ত লেভেলের শিশুরা থাকবে, ঠিক আছে? সেই ধরনের শ্রেণীকক্ষকে আমরা ইনক্লুসিভ ক্লাসরুম বলবো। আগের দিন আমরা ইনক্লুসিভ বা আগের ক্লাসে আমরা কিন্তু এটা ব্যাখ্যা করেছি, ঠিক আছে? চলো, 11 নম্বর কোশ্চেনটা কি? 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, নিচের কোনটি লার্নিং ডিসএবিলিটি নয়? আবার ভালো করে কোশ্চেন নয়, এই কোশ্চেনগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এইগুলোকে বলা হয় টাইম কিলিং কোশ্চেন। কি বললাম? টাইম কিলিং, মানে তোমার সময়টাকে খাবে, কিছুই নয়, শুধু সময় খাবে কোশ্চেনগুলো, আর মাথাটাকে হ্যাং করে দেবে, তাই না? কি বলেছি? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডাইক্যালকুলিয়া, অটিজম। দেখো, নয় বলেছে, হ্যাঁ? তাহলে লার্নিং ডিসএবিলিটি, ডিসলেক্সিয়াটা কি? পঠন অক্ষমতা, ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা, ডায়াগনোজ হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের অক্ষমতা। এইটা কি? অটিজম। এটা হচ্ছে একটা রোগ, এটা কোনো লার্নিং ডিসএবিলিটি নয়, এটা একটা রোগ। নার্ভাল সিস্টেম ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ুগত কোনো সমস্যা, এটা একটা রোগ, ডিজিজেস, নট শিখন ডিজিজেস, এটা হচ্ছে শারীরিক একটা রোগ। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু শিখন ডিসএবিলিটি নয়, এটা হচ্ছে একটা রোগ, মানুষ অটিজম। তোমরা নিশ্চয়ই, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই পড়ার ফাঁকে। তোমরা নিশ্চয়ই জানো এবারে স্পেন বিশ্বকাপ পেয়েছে। স্পেনের যে কুরিয়া বলে একজন বিখ্যাত প্লেয়ার, মানে খুব নামকরা প্লেয়ার, তিনি এবারে হয়েছেন, তার একটি সন্তান কিন্তু এই অটিজমে আক্রান্ত। জাস্ট এটা ভালো, এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া এই জিনিসটা খুব ভালো দেখাচ্ছে, তোমরা হয়তো যদি লক্ষ্য করে থাকো। জাস্ট এইটা একটা বললাম, এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, যাই হোক। চলো, অটিজমটা তাহলে বুঝতে পারি এটা একটা রোগ, হ্যাঁ? আবার চলে এসেছি পিয়াজেটের মতে ফর্মাল অপারেশনাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য। ফর্মাল অপারেশনাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য কোনটি? ফর্মাল অপারেশনাল স্টেজের, তাহলে আমরা 4টে স্টেজ আমি পড়েছি। দেখো, পিয়াজেট খুব ইম্পর্টেন্ট তত্ত্ব, পিয়াজের থেকে প্রচুর কোশ্চেন আসবে, 3, 4, 5টা কোশ্চেন কোনো ব্যাপার নয়, কোশ্চেন আসবেই। প্রতিটা স্টেজ ভালো করে পড়তে হবে, বয়স পড়তে হবে, প্রতিটা স্টেজের বৈশিষ্ট্য পড়তে হবে, ঠিক আছে? বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা আসবে। কি বলছে? ফর্মাল অপারেশনাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য কোনটি, ঠিক আছে? তাহলে সিম্বলিক প্লে,
কোন স্টেজ? লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড কংক্রিট অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল থিঙ্কিং, অবজেক্ট পারফরমেন্স। তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজটা আমাদের কি সেটা আগে জানতে হবে। ফর্মাল মানে কি? ফর্মাল কথার অর্থ কি বলেছি আমি আগের দিনই বলেছি। ফর্মাল অপারেশনাল স্টেজ, পিঁয়াজে কটা স্টেজ বলেছি? 4টে স্টেজ বলেছি, তাই তো? সবচেয়ে শেষ স্তরটার নামটা কি? যৌতিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, তাই তো? যৌতিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল, যেটাকে বাংলা কি বললাম, বাংলা ইংরেজি দুটোই করতে হবে। যৌতিক সক্রিয়তা স্তর, এই স্তরে কি বৈশিষ্ট্য পাওয়া যায় আমরা জানি। এই স্তরে কিন্তু সে বিমূর্ত চিন্তা করতে পারে, লজিক্যাল থিঙ্কিং উইথ কংক্রিট অবজেক্টস। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে কোনটা বলতে চেয়েছে, ঠিক আছে? একটা স্তর হচ্ছে অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা, ঠিক আছে? তাহলে কোনটা হওয়া উচিত, আমি কিন্তু তোমাদের এইটা একটুখানি ভাববার বিষয় আছে। আমিও এটা তোমাদের জন্য ছাড়লাম। তোমরা ভালো করে প্রতিটা স্টেজ পড়বে। এখানে যদি কিছু যদি ভুল থাকে সেটাও তুমি আমাকে বলবে। যদি কোনো রকম তোমাদের দ্বিমত থাকে সেখানেও বলবে। আমি এটা স্তরটা নাম হচ্ছে যৌতিক সক্রিয়তা স্তর। যৌতিক সক্রিয়তা স্তরের বয়স সীমা কত হচ্ছে? 11 থেকে 15 বা 17 বছর, সেটাও বলে দিলাম। এই স্তরের বৈশিষ্ট্যগুলো কোনটা সেটা তোমাকে করতে হবে। হ্যাঁ, এইটা সিম্বলিক প্লে না লজিক্যাল থিঙ্কিং উইথ কংক্রিট অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল থিঙ্কিং না অবজেক্ট পারফরমেন্স। এই জিনিসটা হয়তো একটা আমি অপশন দিলে এটা হবে না, বাকি তিনটের মধ্যে তোমাদের দুটো হতে পারে, না একটা হতে পারে, যাই হোক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, নিম্নলিখিত কোনটি এক্সট্রিনস মোটিভেশন? আচ্ছা, মোটিভেশন কথার অর্থ কি? প্রেরণা। এক্সট্রিন মানে হচ্ছে বাহ্যিক। প্রেষণা চ্যাপ্টার তোমরা অবশ্যই পরিচিত হয়েছ। প্রেষণা একটা অভ্যন্তরীণ প্রেষণা হয়, আর একটা হচ্ছে কি বাহ্যিক প্রেষণা হয়। তো কোন জিনিসটাকে তুমি বাহ্যিক প্রেষণা বলতে পারো? হ্যাঁ, অভ্যন্তরীণ প্রেষণা মানে কি? নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় তুমি যে সমস্ত কাজগুলো করবে, নিজের ক্ষেত্রে তুমি যেগুলো করবে, সেটা তোমার হচ্ছে বাহ্যিক মানে অভ্যন্তরীণ প্রেষণা। আর বাইরের কোনো প্রভাবের দ্বারা তোমার মধ্যে যখন চাহিদা আগ্রহ জন্মাবে, তাকে বলবে বাহ্যিক। তাহলে প্রেষণা কথার অর্থ কি? অনেক রকম ব্যাখ্যা করতে পারো। চাহিদা বলতে পারো, অনুপ্রেরণা বলতে পারো, উৎসাহ বলতে পারো, বিভিন্নভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। তাহলে বাহ্যিক অনুপ্রেরণা তোমার কোন গুণ হতে পারে? আর অন্তর্নিহিত কি? নিজের মনের মধ্যে নিজের তাগিদে থেকে যখন তোমার কোনো কিছু কাজ করার ইচ্ছা জাগবে, তখন তোমার সেটাকে বলবো অভ্যন্তরীণ প্রেরণা। বাহ্যিক মানে কারো বাইরের প্রভাবের দ্বারা তুমি যখন উত্তেজিত হবে বা প্রশমিত হবে বা আমার চাহিদা জয় থাকবে। শেখার আনন্দ, নিজে থেকে শেখার আনন্দ, এটা কি বাহ্যিক না অন্তর্নিহিত হবে? নিজে থেকে শেখার আনন্দ কিন্তু অন্তর্নিহিত। জ্ঞান অর্জনে আগ্রহ, অবশ্যই তোমার নিজের অন্তর্নিহিত, নিজের থেকেই তোমার জ্ঞান অর্জন যাচ্ছে। পুরস্কার পাওয়ার জন্য, তাহলে পুরস্কার পাওয়া মানে কেউ না কেউ বাইরে থেকে তোমাকে পুরস্কারটা দিতে চাইছে, তোমাকে লোভ দেখাচ্ছে, অর্থাৎ তোমাকে বাইরে থেকে ইনসিস্ট করছে একটা, তাই তো? তাহলে পুরস্কার পাওয়ার ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে বাহ্যিক। কৌতূহল মেটানোর ব্যাপারটা, মেটানোর জন্য পড়া পড়া মানে তুমি নিজে নিজে পড়ছো, তাহলে এটাও হবে না, তাই না? তাহলে যেটা হবে না সেটা হচ্ছে পুরস্কার পাওয়ার জন্য তোমাকে বাইরে থেকে পুরস্কারের লোভ দেখিয়ে তোমার মধ্যে সেই প্রেষণাটাকে জাগাবার চেষ্টা করা হচ্ছে, তাই সেটা হয়ে গেল এক্সট্রিম মোটিভেশন। বোঝা গেল? লাস্টের আগের কোশ্চেনটা, নিচের কোনটি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য? আচ্ছা, ডায়াগনস্টিক কথার অর্থ কি? ডায়াগনস্টিক শব্দটা আগে অর্থ বুঝতে হবে। আমরা সেই রোগ হলে নির্ণয় করতে যাই না, নির্ণয় অর্থাৎ মূল্যায়নের নির্ণায়ক পদ্ধতি যেটাকে বলে। ডায়াগনস্টিক কথা হচ্ছে যে নির্ণয়, অ্যাসেসমেন্ট মানে হচ্ছে অ্যাসেসমেন্ট কথা মূল্যায়ন। তাহলে মূল জিনিসটা কি? একটা মূল্যায়নের একটা পদ্ধতি কি হতে পারে? আমরা তো ডাক্তারের কাছে যাই রোগ নির্ণয় করতে। তো রোগ নির্ণয় তো বিভিন্ন রকম টেস্ট করতে দেয় না? এই রক্ত টেস্ট, আরসিবি, হ্যান টেন টেস্ট, ক্রিয়েটিন টেস্ট ইত্যাদি করতে দেয়। তো কি একটা পদ্ধতি নির্ণয় করে তবে জানতে পারে যে এই রোগটা হয়েছে, তাই তো? তাহলে তোমার শেখার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু টেস্ট করতে হবে, কিছু মূল্যায়ন তোমার জানা, যে তুমি কোন বিষয়ে দক্ষ নও, কোন বিষয়ে কেন, কোন বিষয়ে তোমার দক্ষতার খামতি আছে, সেটা টেস্ট করতে হবে। না তুমি মাস্টারমশাই জানবে কি তুমি কোন বিষয়ে দক্ষ বা কোন বিষয়ে দক্ষ নয়, কোন কোন জায়গায় তোমার ভুল হচ্ছে? তার জন্য তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাই তো? সেটা হচ্ছে একই জিনিস, যেমন শরীরের রোগ তুমি শেখার ক্ষেত্রে একই রকম ব্যাপার। সেটা কি চূড়ান্ত ফল প্রকাশ করা? তাহলে প্রথমেই যদি চূড়ান্ত ফল প্রকাশ করে, তা তুমি জানলে কি করে তোমার ফল প্রকাশের ব্যাপারটা? তোমার যদি রোগটা তুমি না জানলে তুমি ফলটা প্রকাশ করবে কি করে? তাহলে এটা হয়তো হবে না। শিক্ষার্থীর দুর্বলতা ও শেখার অসুবিধা নির্ণয় করা, দেখো এখানে হতে পারে,
র্যাঙ্ক নির্ধারণ করা, তুমি র্যাঙ্কটা করবে কি করে? তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারো, তুমি কাকে আগে কাকে পরে করবে? আশা করি হবে না। ভর্তির পরীক্ষা নেওয়া, আচ্ছা ভর্তির পরীক্ষার যে তুমি নেবে, বললে না তুমি ভর্তি পরীক্ষা নেবে, কিসের ভিত্তিতে তুমি পরীক্ষা নেবে? তোমাকে তো টেস্ট আগে করতে হবে একটা, তবে তুমি ভর্তি নিতে পারবে। তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হওয়া উচিত? শিক্ষার্থীর দুর্বলতা এবং শেখার অসুবিধাটা কোথায় সেটা তোমাকে কিন্তু করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? শিক্ষার্থীর দুর্বলতা এবং শেখার অসুবিধা নির্ণয় করতে হবে। কি বললাম বোঝা গেল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা, বি ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীর দুর্বলতা এবং শেখার অসুবিধা নির্ণয় করা। বুঝতে পেরেছো? সঠিক উত্তর এটা। লাস্ট কোশ্চেন, কোন শিক্ষণ পদ্ধতিতে কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেই নিজের জ্ঞান আবিষ্কার করে? বাহ, এটাকে ভালো পরীক্ষা কোশ্চেন দিয়েছে। কোন পদ্ধতিতে শিক্ষার্থী নিজেই নিজেদের জ্ঞান আবিষ্কার করে, তাই তো? লেকচার মেথড। লেকচার মেথড কি? কোনো শিক্ষক মশাই আসবে, তিনি লেকচার পদ্ধতিতে পড়িয়ে দেবে, ঠিক আছে? নোটস বা মানে মুখে লেকচার দিয়ে, বক্তৃতা দিয়ে তিনি চলে যাবে, বক্তৃতা পদ্ধতি। এতে কিন্তু খুব একটা জ্ঞানের বিকাশ হয় না, সেটা শিক্ষক মশাই নিজের জ্ঞানের প্রকাশ পায়। শিক্ষকের কি বলবো এখানে, শিক্ষকের জ্ঞানের প্রকাশ পায়, তাই তো? শিক্ষকের জ্ঞান পাচ্ছে। ডিসকভারি মানে কিছু আবিষ্কার করছো, তোমাকে কোনো কিছু টপিক দিয়ে আছো, সেই টপিকের উপর তুমি আবিষ্কার করছো, আবিষ্কার বিষয়ক জ্ঞান বা শিক্ষণ, এটা হতে পারে। ড্রিল মেথড, বিশ্লেষণ করছো, এটা হতে পারে। ডিকটেশন মেথড, তুমি ডিকটেট করছো কোনো পদ্ধতিকে, এটা হতে পারে, তাই তো? তার মানে কোন পদ্ধতিতে শিক্ষার্থী নিজেদের, অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু নিজেদের কথা বলেছে, এইটা একটু ভালো করে আমাদের জানতে হবে। নিজেই নিজের জ্ঞানকে আবিষ্কার করছে, নিজেই যখন নিজের জ্ঞানকে আবিষ্কার করবে তখন কিন্তু জিনিসটা একটু আলাদা হবে। শিক্ষক কি পথপ্রদর্শকের ভূমিকা, অর্থাৎ শিক্ষক মশাই তোমাকে একটু গাইড করবে, সেই শিক্ষক মশাইয়ের সাহায্যে শিক্ষার্থী যখন নিজেদের আগ্রহ, নিজেদের চাহিদা, নিজেদের জানার ইচ্ছা থেকে যখন কোনো বিষয় সম্বন্ধে কোনো কিছু জ্ঞান অর্জন করবে, তখন সেই পদ্ধতিটিকে আমরা বলবো কি পদ্ধতি? ডিসকভারি লার্নিং, অর্থাৎ আবিষ্কারমূলক পদ্ধতি। সঠিক উত্তর কিন্তু আবিষ্কারমূলক পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। ড্রিল বা ডিটেকশন মেথড দুটো অন্য পদ্ধতি, যেখানে কিন্তু সেখানে শিক্ষার্থীদের ভূমিকা থাকে কিন্তু ডিরেক্ট ভূমিকা থাকে না। লেকচার মেথডটা টোটালি শিক্ষকের ভূমিকা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডিসকভারি লার্নিং। তাহলে আজকে আমরা 15টা কোশ্চেন সলভ করলাম, তার মধ্যে 4টে কোশ্চেন তোমাদের জন্য দিলাম আমি। তোমরা কিন্তু অবশ্যই কোন কোন কোশ্চেনটা, পিআইজির 12 নম্বর কোশ্চেনটা, আর তারপরে কোন কোশ্চেনটা দিলাম আমি দিলাম তোমাদের 10 নম্বরের ইনক্লুসিভ ক্লাসরুমের কোশ্চেনটা, আর আমি আর কোন কোশ্চেনটা দিলাম, আর দিলাম তোমাদের রিডনেস অফ ল লার্নিং, স্কিনারের কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন, সম্ভবত 3টে কোশ্চেন তোমাদের দিলাম। তোমরা কিন্তু তোমাদের জন্য 3টে কোশ্চেন দিলাম, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের উৎসাহ, তোমাদের আগ্রহ আমাদের নতুনভাবে আমাকে আবার নতুন করে পথ চলতে সাহায্য করবে। তোমাদের কামনা, তোমাদের সহযোগিতা আমার একান্ত দরকার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার জব সিকার একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার।